কেডি এই কেসেরও একমাত্র প্রত্যক্ষ সাক্ষী ছিল, কিন্তু এখন তবে যেই কথাটা ও বলার চেষ্টা করছিল, এরকম উইক কিছু, যেভাবে ও হাত দিয়ে ইঙ্গিত দেখাচ্ছিল, আমার মনে হলো যে এই কেসটার রহস্য কোনো ভিক্টোরিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। প্রশ্ন এখন এটা উঠছে যে কোন ভিক্টোরিয়া, কার ভিক্টোরিয়া? কিন্তু কেডি শুধু একটা ভিক্টোরিয়া শব্দ আর হাতের ইশারাতে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হতে পারে তুমি বুঝতে পারছো। কি মনে হচ্ছে তোমার? এই মুহূর্তে তো নয় দাবে, কিন্তু আমার মনে হচ্ছে যে যেটা ও বলার চেষ্টা করছিল আর হাত দিয়ে যে ইঙ্গিতটা দেখালো, সেটার সাহায্যেই এই কেসের পরিণতির দিকে যেতে হবে। মৃত্যুর সময় চন্দন ওর হাত দিয়ে যে ইঙ্গিতটা দিল, সেটাকে ভিক্টোরিয়া শব্দটার সঙ্গে যদি যুক্ত করা যায় তাহলে কি মানে দাঁড়ায়? এইভাবে তো আমরা প্রার্থনার সময় হাত তুলি। একদমই ঠিক কথা বলছিস তুই। বস, এই স্টাইলে তো পদ্মফুলও হয়, তাই না? এরকম স্যার হতে পারে যে কমল নামের কোনো ভিক্টোরিয়া আছে। না, হাতটা এরকম ভাবে করেছিল তো হতে পারে আমাদের প্রদীপ এরকম কিছু বলতে চাইছিল। প্রদীপ? স্যার ভিক্টোরিয়া প্রদীপ মানে ভিক্টোরিয়ার প্রদীপের সঙ্গে কি সম্পর্ক? প্রদীপ মানে লাইট, আর লাইট আসে ল্যাম্প থেকে। হতে পারে যে মৃত্যুর সময় চন্দন আমাদের এই ইঙ্গিতটা দেওয়ার চেষ্টা করছিল যে এই হত্যার সঙ্গে ভিক্টোরিয়ার কোনো ল্যাম্প যুক্ত রয়েছে, আর কোনো অ্যান্টিক শপে ভিক্টোরিয়ার লাইট পাওয়া যাওয়া সম্ভব নয়। আমার মনে হচ্ছে আরো একবার মার্স ফার্নিচারওয়ালার কাছে গিয়ে একটু তল্লাশি করে দেখতে হবে। নীলোফার দেবী, আপনার দোকানে অর্থাৎ আপনার স্বামীর অ্যান্টিক শপে কোনো ভিক্টোরিয়ার ল্যাম্প ছিল যেটা বিক্রির জন্য রাখা হয়েছিল? স্যার, এই ব্যাপারে তো মার্জি সব জানতো। ওর দোকানে কি কোথায় থাকে সেটা তো আমি জানতাম না। নিশ্চিত তুমি তো দোকানে মার্সবাবুকে সাহায্য করতে, তোমার তো জানার কথা ছিল ওখানে এই ধরনের কোনো ল্যাম্প? স্যার, আমি এমন কোনো ল্যাম্প দেখিনি। দেখো নিশ্চিত, মিথ্যা কথা বলো না আমাকে, কেননা আমি জানি তুমি চন্দনকে ওই ল্যাম্পটা বিক্রি করেছিলে। চন্দন মৃত্যুর আগে আমাকে সেটা বলেছে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে মার্সবাবুর মৃত্যুর সঙ্গে তোমারও যোগাযোগ রয়েছে। স্যার, যে ল্যাম্প নিয়ে গেছিল আমি জানি না কে ছিল স্যার। সে আপনাকে কেন এমন বলেছে আমি জানি না স্যার। ভয় পেও না তুমি, আমি তো এমনি বলে ফেলেছিলাম, কিন্তু তোমার বক্তব্য এটা প্রমাণিত হয়ে গেল যে ওই দোকানে ল্যাম্পটা ছিল। তো তাহলে মিথ্যা কথা কেন বললে তুমি? স্যার, ম্যাডাম আপনাকে কিছু বলতে বারণ করেছিল। এই ছেলেটা মিথ্যা কথা বলছে। তোর হর মাস ভাজা ভাজা করে দেবো আমি। আরে চুপ করুন, বসুন বসুন, আপনি বসুন না, আপনি বসুন না। না স্যার, ও মিথ্যে বলছে। হ্যাঁ নিশ্চিত, বলো এই ল্যাম্পটার বিষয়। স্যার, আমাদের দোকানে দুটো ভিক্টোরিয়ার ল্যাম্প ছিল, একটা খারাপ হয়ে গেছিল, আর দ্বিতীয় ল্যাম্পটা 10 দিন আগে একটা লোক কিনে বাড়ি নিয়ে যায়। কোন ব্যক্তি? স্যার, সেই লোকটা কে, কোথা থেকে এসেছিল আমি জানি না। ইন্টারেস্টিং। আরে বস, কি ব্যাপার? সরি লাগছে তোমাকে আজকে? না বস, মানে আমি বলছিলাম যে তুমি আমাদেরকে হঠাৎ করে এরকম ভাবে ডেকে পাঠালে, তো কিছু ইম্পর্টেন্ট। 48 ঘন্টার মধ্যে তোমাদের দুজনকে এই খোঁজটা নিতে হবে যে মুম্বাইতে এরকম ঠিক কটা ভিক্টোরিয়া রয়েছে যেগুলো রাস্তায় চলার জন্য সক্ষম। খবর নিয়ে নেব স্যার। সঙ্গে সঙ্গে এই খবরটাও নিতে হবে তোমাদের যে গত 1 সপ্তাহ ধরে কোন ভিক্টোরিয়ার ল্যাম্প বদলানো হয়েছে। এনে দেবো বস, কোনো টেনশন মেনশন নিও না, আমি আছি না বস। আমি না ওই ভিক্টোরিয়া ওয়ালাদের এমন চড়চামার মারবো যে ও সব হরবরি আমাকে বলে দেবে। হ্যাঁ, আমাকে পুরো 1 সপ্তাহের হিস্ট্রি লিখে দেবে বস। এটাই এখানে করা যাবে না। কেন? যেটাই করতে হবে এখানে সাবধানতার সঙ্গে। ভিক্টোরিয়ার চালক বা তার মালিক যেন এটা জানতে না পারেন যে আমরা তার ভিক্টোরিয়াকে খুঁজছি।
দাদা খুবই ভালো কন্ডিশনে দেখছি আপনার ভিক্টোরিয়া। এর লাইট মানে এই ল্যাম্পগুলো এগুলোও বদলাতে হয় না আপনাকে? আরে দাদা, ভিক্টোরিয়ার ল্যান্টার্নই তো ভিক্টোরিয়ার আসল সম্মান। হ্যাঁ, সেই জন্য আমি প্রত্যেক বছর নতুন ল্যান্টার্ন লাগাই, যাতে একদম চাকাচাক লাগে। বুঝলেন? কি বুঝলেন? খুব ভালো করেন দাদা। এর আগে আপনি ল্যান্টার্ন কবে বদলেছিলেন? বেশ নতুন লাগছে। আরে দাদা, এই তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেই লাগিয়েছি। বুঝেছে? কি বলছেন দাদা, এত পুরনো ভিক্টোরিয়া ল্যান্টার্ন পেয়ে যান আপনি? আরে দাদা, অত সহজে সব জিনিস পাওয়া যায় না, কিন্তু একটা দোকান আছে, কি নামটা যেন বেশ, হ্যাঁ, মার্চ ফার্নিচার অ্যান্টিক শপ। সেখানেই ভিক্টোরিয়ার সব জিনিস আপনি পেয়ে যাবেন। আমি ওখান থেকে এটা বানিয়েছি। হ্যাঁ, কেডি স্যার, ওই লোকটাকে পেয়ে গেছি যে 1 সপ্তাহ আগে মার্চ ফার্নিচারওয়ালার থেকে ভিক্টোরিয়ার ল্যাম্প নিয়েছিল। ওর নাম হলো প্রেমচাঁদ। খুব ভালো খবর এটা বলুন। আর কি জানতে পারা গেল প্রেমচাঁদের সম্বন্ধে? ও নানাবাই চকে 2 নম্বর গলিতে থাকে। ভেরি গুড। তুই এবার একটা কাজ কর, তোমরা দুজনে ওই ল্যাম্পটাকে খুলে দেখো সেটার ভেতরে ঠিক কি আছে। যদি কিছু পাওয়া যায়, কোনো ইঙ্গিত যদি পাও, তাহলে আমাকে জানাও। কিন্তু শোন, খুব সাবধানতার সঙ্গে করিস, প্রেমচাঁদ যেন এই বিষয়টা জানতে না পারে। আপনি চিন্তা করবেন না স্যার, ধরুন কাজ হয়ে গেছে আপনার। আরে কাকা, এদিকে দেখো। কেমন আছো তুমি? আরে চিনতে পেরেছো আমাকে? আরে আমি ওই তোমাকে ফোন করছিলাম না, ওই জয়। বললাম যে আমার বন্ধু তোমার ইন্টারভিউ নিতে চায়। হ্যাঁ দাদা, ফোন তো করেছিলেন আপনি, কিন্তু ফোনে তো নিজের নাম আপনি বীরু বলেছিলেন। ও আসলে ব্যাপারটা কি, ওই আমি ছোটবেলায় আমাদের ওখানে সোলে পিকচার দেখেছিলাম, তো ওখানে দেখিয়েছিল যে ওই দেখেছিল তো এই একজনের নাম ছিল জয়, একজনের নাম বীরু। আমার পুরো বাড়িতে আমি শুধু একটাই ছেলে, তাই আমার বাড়িতে ভেবেছিল যে জয় বীরু রাখবে, তা আমার নামে জয় আর বীরু রেখে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় বীরু রেখে দিয়েছিল। তাহলে তো আপনার বাবা মানে এরম করে না? হ্যাঁ 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 হ্যাঁ, এটাও করে। আপনার বাবা তো পুরো ফিল্মি একদম। আরে ওসব ছাড়ো না ভাই, মানে দাদা আর কি। আরে আমার বন্ধুর সঙ্গে কথা বলো না, রকি। আমি বলেছিলাম না যে সলিড রিপোর্টার, খুব সলিড ফটো তোলে আর কি, মানে টিক টিক। ইয়ো ম্যান, আমি প্রথমে তোমার সাথে ভিক্টোরিয়ার ছবি তুলবো আর তারপরে তোমার ইন্টারভিউ নেব। ওকে, চলো চলো চলো, পোজ দাও। ভেরি গুড, তুমি তো ভীষণ ভালো পোজ দিচ্ছ। আমার ভিক্টোরিয়ার সঙ্গে ভেরি নাইস ভেরি নাইস, হয়ে গেছে ছবি। শ্রমণকে তাড়াতাড়ি নিয়ে যায়, নইলে কাজ হবে না। ও চাচা, অনেক হয়ে গেছে। আমরা এবার ঘরে যাই, নতুন কাপড় টাপড় কিছু পরে তারপর তুলি। হ্যাঁ 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 হ্যাঁ, ড্রেস চেঞ্জ করে এসো, ড্রেস চেঞ্জ করো তাড়াতাড়ি। চেঞ্জ চল 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 চলো চলো চলো। আরে আচ্ছা আচ্ছা, কি তুমি এখানে বসো না? আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ সলিড। হ্যাঁ, তুমি কত বছর ধরে ওই ভিক্টোরিয়া চালাচ্ছ? গত 30 বছর ধরে ভিক্টোরিয়া চালাচ্ছি আমি। 30? এই চাবিটা কিসের? জানি না, দেখে এটা মনে হচ্ছে যে সম্ভবত এর কোনো সিন্ধুকের চাবি এটা। সিন্ধুক? তার মানে ক্যাশ, তার মানে সম্পত্তি। আরে বাহ বস, আমি কে সলভ করে দিলাম। কেউ নিশ্চয়ই এই মার্স ফার্নিচারকে সম্পত্তির জন্য টপকে দিয়েছে। হ্যাঁ বস। হ্যাঁ, সেটার সম্ভাবনা তো রয়েছে। পুরো বিশ্বাসের সঙ্গে আমি বলতে পারি যে ফার্নিচারওয়ালা কিন্তু এই চাবিটার ব্যাপারে একদম জানতো না, না হলে ওরা এই ল্যাম্পটা বিক্রি করতো না। এখন আমাদের এটা খোঁজা খুব দরকার যে
এটার সিন্দুকটা, এটার কভারটা কোথায় রয়েছে সেটা খুললেই জানতে পারা যাবে যে গল্পটা ঠিক কি। কাম কাম। নীলোফা দেবী, ক্ষমা করবেন আমি আপনাকে এখানে ডাকলাম। আমি জানি যে আপনি ওই বাড়িটা ছেড়ে দিয়েছেন, কিন্তু এই চাবিটার তালাটা খোঁজা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, নো প্রবলেম, আমি ট্রাই করে দেখছি। থ্যাংক ইউ। এটা তো খোলা যাচ্ছে না। অন্যটায় দেখুন। হ্যাঁ, কিসের পেপার এটা? কই দেখি। এটা তো বিল একটা, কোনো কোনো ফিরদৌস ফার্নিচারওয়ালা বানিয়েছে। এই ফিরদৌস ফার্নিচারওয়ালাটা কি? ও, আমার ফাদার ইন ল, মানে আসলে মার্জের ড্যাডি, কিন্তু উনি এখন এই পৃথিবীতে নেই। কিন্তু এটাতে কি লেখা আছে? সব কটা কথার তো একটাই কনক্লুশন, এই ফিরদৌস চাইতেন যে ওনার মৃত্যুর পরে ওনার সমস্ত সম্পত্তি ওনার ছেলের নামে হয়ে যাক। সেটা আবার কি? এটা খুবই কনফিউশন। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, ফাদারের ডেথ হয়ে গেলে তখন সমস্ত প্রপার্টি ছেলেই তো পায় না? আর যদি তার ওয়াইফ বেঁচে থাকে তাহলে সেই ওয়াইফই পায়। কিন্তু আমার তো মাদার ইন লও নেই, আর মার্জের কোনো সিস্টার বা ব্রাদারও নেই। তাহলে এই উইলটা কেন বানাতে চেয়েছিলেন? এই কথাটা তো আমিও বুঝতে পারছি না। ফিরদৌসবাবুর লয়ার কে ছিলেন? হ্যাঁ, উনি আমার ফাদার ইন লয়ের বেস্ট ফ্রেন্ড ছিলেন, মিস্টার সুনীল। উনি ওনার লয়ারও ছিলেন। মিস্টার সুনীল? আপনি ঠিকই বলেছেন। আমি ওর পরিবারের শুধু পারিবারিক উকিলই ছিলাম না, ওর ভালো বন্ধুও ছিলাম। তাহলে তো আপনি অবশ্যই জানবেন যে ফিরদৌসবাবু এই দলিলটা কার জন্য বানিয়েছিলেন। না, খুব বেশি জানতাম না, কিন্তু উনি আমাকে এটা অবশ্যই বলেছিলেন যে কেউ ওনার সম্পত্তি হাতাতে চায়, আর এই কারণের জন্যই উনি খুব তাড়াতাড়ি দলিলটা তৈরি করেছিলেন। আপনি কি জানবার কোনো চেষ্টা করেছিলেন যে জমিটা কে হাতিয়ে নিতে চাইছিল? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি বলতে চাননি। অন্য কোনো কথা মনে পড়ছে আপনার যেটা আমার স্যার বাবা আপনাকে বলেছিলেন? আজ্ঞে না, দলিল বানানোর কিছুদিন পরেই ফিরদৌস কোমাতে চলে যায়, আর তার কিছুদিন পরেই দুর্ভাগ্যবশত ফিরদৌস মারা যায়। কিন্তু উনি আমাকে এটা অবশ্যই বলেছিলেন যে ওনাকে কেউ প্রাণে মারতে চায়। কার থেকে ভয় ছিল তার প্রাণে? হ্যাঁ, এটাও আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেননি উনি। কিন্তু আমার সন্দেহ ওনার এক্স বিজনেস পার্টনার মিস্টার কৈলাস চন্দ্রের দিকেই যায়। কেননা কৈলাস আর ফিরদৌসের মধ্যে সবসময় ঝগড়া হতো, ওদের মধ্যে একদমই মিল ছিল না। অনার শ্রী কৈলাস শিন্ডে, ইনি মার্জ ফার্নিচারওয়ালার স্বর্গীয় বাবা ফিরদৌস ফার্নিচারওয়ালার ব্যবসাতে সেই সময় ভাগাভাগি ছিল তাদের, তারা অংশীদার ছিলেন। আমি কি ঠিক কথা বলছি? হ্যাঁ স্যার, ফার্নিচারওয়ালা অ্যান্টিক শপের প্রথম নাম ফার্নিচারওয়ালা অ্যান্ড শিন্ডে অ্যান্টিক শপ ছিল। আমরা দুজনে মিলেই এই দোকানটা শুরু করেছিলাম। তাহলে এত বছরের বন্ধুত্বে, ব্যবসাতে আর এই অংশীদারিত্বে এই চিড় কিভাবে ধরলো? কি বলবো উকিল বাবু, ফিরদৌস ফার্নিচারওয়ালার উদ্দেশ্য খারাপ হয়ে গেল, আর তারপর সে একটা অদ্ভুত কাজ করলো, ও আমাদের পার্টনারশিপটা ভেঙে দিল। হ্যাঁ, কিন্তু এই কাজটা করতে তো আপনার মনে বেশ কষ্ট হয় নিশ্চয়ই, আর সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই আপনি বহু বছরের পুরনো এই দোকানটাকেই জ্বালিয়ে দিলেন। এটা আপনি কি বলছেন উকিল বাবু? আপনি বুঝতে পারলেন না? না, আমিও বুঝতে পারিনি। পাঠকবাবুর এটা খুব বড় একটা গুণ, সবসময় এরকম কথা বলেন যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু পরে উনি ঠিক বুঝিয়ে দেন সেটা। স্যার প্লিজ একটু বুঝিয়ে বলুন না। এই কেসটা চলছে স্বর্গীয় মার্শ সাহেবের হত্যার। এখন মার্শ সাহেবের বাবার কার সাথে পার্টনারশিপ ছিল, কিভাবে ভাঙলো, সেই সব ডিসকাশন এখানে কেন করছেন স্যার? একটু প্লিজ বলুন। ইওর অনার, আমি শুধু এটা প্রমাণ করার চেষ্টা করছিলাম যে ওনার সঙ্গে খারাপ কিছু হয়েছিল, তো সম্ভবত ওনার কাছে উদ্দেশ্য ছিল ওই দোকানটাকে জ্বালিয়ে দেওয়ার।
ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি এই সময় ওই দোকানের ভৃত্য নিশীথকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। নিশীথ, যেই সময় ফিরদৌস ফার্নিচারওয়ালা বাবু আর কৈলাস শিন্ডের মধ্যে এই ভাগাভাগি ছিল, এই অংশীদারিত্ব ছিল তাদের মধ্যে, তখন থেকেই কি তুমি এই দোকানে কাজ করো? আগে হ্যাঁ। তখন ছোট ছিল নিশ্চয়ই তুমি, কিন্তু কথা তো নিশ্চয়ই মনে আছে সব তোমার। কিছু হয়েছিল এই দুজনের মধ্যে, কি হয়েছিল দয়া করে আমাদের বলো। আমার খুব ভালোভাবে মনে আছে, কৈলাস স্যার ফিরদৌস স্যারের সাথে খুব বাজে ভাষায় কথা বলছিল। আরে শয়তান, অকৃতজ্ঞ, মিথ্যেবাদী! এই দোকানটা তৈরি করার জন্য আমি তোমাদের লাখ লাখ টাকা দিয়েছি, লাখ লাখ। আর এখন তোমরা বাবা আর ছেলে মিলে আমাকে এই দোকান থেকে বার করে দিতে চাইছো। না না কৈলাস ডিগরা, ভুল ধারণায় থেকো না। এরকম কিছুই আমি করব না। হ্যাঁ হ্যাঁ, তুমি টাকা দিয়েছিলে, কিন্তু উপকার তো করনি। আরে বিজনেস ডিল ছিল ডিগরা, ওই ডিল অনুযায়ী আমি তোমাকে টাইম টু টাইম টাকা ফেরত দিয়েছি কিনা? আর এখন প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত দিতে চাইছি, তাতে তোমার প্রবলেম কি ভাই? এ ফিরদৌস, আরে কি বলছিস কি তুই? হ্যাঁ কি বলছিস জানিস? আরে সেই সময় আমি যে টাকা দিয়েছিলাম সেই টাকার আজকে কোনো দাম নেই। আরে মানছি তোমার কথাটা ঠিক, কিন্তু আমরা এখন কি করতে পারি বলো? হ্যাঁ দেখো, আমাদের একটা পুরো লিগ্যাল পার্টনারশিপ ডিড ছিল, ওখানে খুব পরিষ্কার করে লেখা ছিল যে যখনই আমাদের পার্টনারশিপ ডিসলভ হবে তাহলে দোকান আমাদের শেয়ারে আসবে, আর তুমি যত টাকা ওই সময় লাগিয়েছিলে না সেটা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। দিচ্ছি তো। আরে তোমরা দুজনে মিলে আমার সাথে বেইমানি করছো, বেইমানি! আমার পাওনা টাকা আমি যতদিন না পাচ্ছি তোমাদের এই দুজনকে আমি ছাড়বো না, এটা মনে রেখো। আর যদি তোমরা দুজনে আমার পাওনা আমাকে না দাও তাহলে যতটা ভালোবেসে আমি এই দোকানটাকে সাজিয়েছি না, ততটাই ঘেন্নার সাথে আমি এই দোকানটাকে শেষ করে দেব, ধ্বংস করে দেব, জ্বালিয়ে দেব, সব শেষ করে দেব। তোমাদের দুজনকে আমি ছাড়বো না, এটা ভালো করে মনে রেখো। এখন শিন্ডে বাবু, এই বিষয়ে কিছু বলতে চান আপনি? আমি স্বীকার করছি যে এই কথাগুলো আমি বলেছিলাম, কেননা সেদিন আমি খুব রেগে গিয়েছিলাম স্যার, কিন্তু তার মানে তো এই নয় যে আমি ওই দোকানটাকে নিজেই জ্বালিয়ে দিয়েছি। কারেক্ট, একদম ঠিক বলছেন আপনি। আর যদি আপনি সত্যিই আগুন লাগিয়ে থাকেন তাহলে আমি বলবো বাস্তব জীবনে আপনি প্রচন্ড স্লো মোশনে কাজ করেন। 2009 হুমকি দিয়েছিল আর 2014তে এসে আগুন লাগিয়েছেন। ক্যান ইউ এক্সপ্লেন আস প্লিজ? অফকোর্স জয়সওয়াল বাবু, স্লো মোশনে আপনার মস্তিষ্ক কাজ করে, কেননা আসলে ব্যাপারটা হলো যতক্ষণ না সবকিছু জানা যাচ্ছে ততক্ষণ কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এটা হয়েছিল ইওর অনার যে 2009 সালে শিন্ডে বাবু, ফিরদৌস বাবু আর ওই মর্জ বাবুর ওপর ওই দোকানটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন আর আদালতে একটা কেস দাখিল করেন। আর যেই দিন আগুন লাগে তার ঠিক একদিন আগেই আদালত তার সিদ্ধান্ত শুনিয়েছিল, যেটা শিন্ডে বাবুর বিরুদ্ধে গিয়েছিল। সেটার ক্রোধের বশবর্তী হয়ে ইনি দোকানটা জ্বালিয়ে দিলেন। হোয়াটস নট টু আন্ডারস্ট্যান্ড মিস্টার? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কারণ আপনি তর্ক করতে চাইছেন। হঠাৎ করে সিদ্ধান্তে যাকে বলে থাপ করে পৌঁছে গেলেন আপনি। আরো একবার বলুন যে কিভাবে, মানে কিভাবে আমি পৌঁছলাম সেখানে? থাপ করে না জয়সওয়াল বাবু, টুক করে সিদ্ধান্তে আপনি পৌঁছতে চান, সেই কারণে সবসময় আপনি টুক হয়ে যান। যেই কাজটা আপনাকে দিয়ে হয় না সেটা আমরা করার চেষ্টা করি, আর একটা জায়গা পর্যন্ত আমরা সফল হই। উদাহরণস্বরূপ ইওর অনার, যেই সিসিটিভি ফুটেজটা যেটা জয়সওয়াল বাবু বলছিলেন যে নষ্ট হয়ে গিয়েছিল পুরোপুরি, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি ইওর অনার, যেটার কিছুটা অংশ বেঁচে রয়েছে। একটা ছবি আমরা সেখান থেকে পেয়েছি অনার, আর জানতে পারা গিয়েছে যে ঘটনাস্থলে ঘটনার সময় চন্দন নামক এক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। আপনি তো চেনেন নিশ্চয়ই চন্দনকে। না 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 না, উত্তর দেওয়ার দরকার নেই, আমি আসছি এখনই। অনার, চন্দনের দূরভাষ যন্ত্রের তালিকাটা আর মিস্টার শিন্ডের দূরভাষ যন্ত্রের তালিকাটা আপনার টেবিলের ওপর রাখা রয়েছে। ঘটনার 2 ঘন্টা আগে লাগাতার শিন্ডে বাবু চন্দনকে ফোন করেছিলেন। এখন শিন্ডে বাবু এটা বলুন যে আপনার মতো এত বড় একজন ব্যবসায়ী একজন গুন্ডাকে ফোন কেন করছিলেন? কি দরকার পড়েছিল আপনার? আর বিশেষ করে সেই সময় যার কিছুক্ষণ পরেই ওই দোকানে আগুন লেগে যায়, আর যে ব্যক্তিকে আপনি ফোন করছিলেন তাকে ঘটনাস্থলে দেখাও যায়। হ্যাঁ স্যার, আমি চন্দনকে ফোন করতাম ঠিকই, কিন্তু শুধু দোকানের খবরাখবর জানার জন্য। কেননা আমি জানতে পেরেছিলাম যে
ফিরদৌস ফার্নিচারওয়ালা ওর দোকান অন্য কাউকে বিক্রি করে দেবে। স্যার, ও যদি অন্য কাউকে দোকানটা বিক্রি করে দেয় তাহলে আমি কি পেতাম? আমি তো কিছুই পেতাম না। এটা তো সাধারণ কথা, কেউ যদি কারোর সাথে ফোনে অনেকক্ষণ কথা বলতে চায় তো বলতে পারে, আমিও তো বলি। তার মানে তো আমি অপরাধ তো করিনি না, ফোনে কথা বলা তো কোনো অপরাধ নয়। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বলুন এবার গল্পটা ঠিক কি? সত্যি কথা বলতে কি জজ সাহেব, যে আগুনটা লেগেছে এই আগুনটা তো অনেকদিন আগেই লেগে গেছিল, দোকানটা এখন জ্বলেছে। দেখুন, এরকমটা মনে হলো যে আপনি কোনো শের পড়লেন। সহজভাবে বলুন যে ঠিক কি হয়েছিল। স্যার, আগুন লাগার কারণ অন্য কিছু নয়, এর কারণ ফার্নিচারওয়ালার পারিবারিক বিবাদ। এটা আমাদের পার্টনারশিপ ভাঙার আগের ঘটনা। কি বন্ধু, হ্যাঁ, এভাবে বসে আছো কেন? তোমাকে খুব চিন্তিত লাগছে। মাথায় আসছে না কি করব, খুব কনফিউশন হচ্ছে। মন একটা কথা বলছে, মাথা আর একটা কথা বলছে। আরে বল না ভাই, নিজের বন্ধুকে বলবি না তো আর কাকে বলবি? এই যে আমার ডটার ইন ল আছে না, নীলুফার, খুব একটা ভালো মেয়ে নয়। তার মানে? আমার ডিকরা মার্জের সঙ্গে লাভ টাভ করে না, ভালোবাসে না। ও তো আমার এই টাকা পয়সা সম্পত্তির জন্য ওকে বিয়ে করেছে। আমার তো ওকে খুব সন্দেহ হয়, ওর কোনো লটখট আছে বাইরে অন্য কারুর সাথে। এই যে কথাগুলো বলছিস এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছিস? কেননা আমি দেখেছি ডিকরা, এই দু চোখ দিয়ে দেখেছি। ওকে কোনো একজন ফোন টোন করে, ও লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে কথা বলে। আর শুধু এটাই নয়, ও আমার ছেলেকে উল্টোপাল্টা বুঝিয়ে বাইরে কোথাও যায় ওই লোকটার সঙ্গে দেখা করতে। ইউ ব্লাডি স্কাউন্ডারেল, এখানে জজের সামনে কোর্টরুমে মিথ্যে কথা বলছেন? লজ্জা করছে না আপনার? আরে নিজে দোকানে আগুন লাগিয়ে আর এখন আমাকে ফাঁসাতে চাইছেন? একদম মিথ্যা বলবি না, তোর কীর্তিকলাপের কথা পাড়ার সবাই জানে। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য আমি কোর্ট সব বলে প্লিজ। দেবো সবাইকে। থাম, চুপচাপ বস। ইউ শাট আপ। অর্ডার, অর্ডার, আপনি বসে পড়ুন, তা না হলে আপনার উপর কন্টেম্পট অফ কোর্টের মোকদ্দমা চালানো হবে। আমি মিথ্যে কথা বলছি না জজ সাহেব, আমি নিজের চোখে এই মহিলাকে বহুবার হোটেলে যেতে দেখেছি অন্য পুরুষের সাথে দেখা করার জন্য। জজ সাহেব, আমার মনে হয় কি এর প্রেমিকই এই খুনটা করেছে। এই নিজের জিভে আগে লাগাম দিয়ে দিন। অর্ডার, অর্ডার, আপনার যা কিছু বলবার কাঠগড়ায় এসে বলুন। এটা মিথ্যে জজ সাহেব, আমি আমার স্বামীকে কখনো মারতে পারি না। আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে জজ সাহেব। হ্যাঁ, আপনাকে ফাঁসানো হচ্ছে আপনার ইতিহাসের ওপর ভিত্তি করে নীলোফার দেবী। এটা শোনা যায় যে মর্জকে বিয়ে করবার আগে আপনি দুবার বিবাহ করেছিলেন। আর সেই দুজন স্বামীর মৃত্যু কিছুটা রহস্যময় পদ্ধতিতে হয়েছিল। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইওর অনার। কোনো মহিলার অতীত জীবন নিয়ে কাটাছাড়া করা আদালতের পক্ষে খুবই লজ্জাজনক ব্যাপার হবে। ইওর অনার, আদালতের জন্য লজ্জাজনক বিষয় তো তখন হবে যখন একজন নির্দোষ ব্যক্তিকে দোষী প্রমাণ করে তাকে সাজা দেওয়া হবে। এই কারণেই অনার, আমি আবেদন করছি যে দয়া করে আপনি প্রসিকিউটর মহোদয়কে বলুন যে বারবার যেন মাঝখানে না আটকায়, যাতে আমি একটু প্রশ্নোত্তর পর্ব চালিয়ে এই কেসটার সমাধানে যেতে পারি। অবজেকশন ওভার রুল। হ্যাঁ নীলোফার দেবী, বলুন। কৈলাসবাবু আপনার উপর এই যে দোষারোপটা দিয়েছেন, সেই বিষয়ে কি বলতে চাইবেন আপনি? সেদিন আমি ওই ছেলেটার সাথে দেখা করতে যাইনি, কিন্তু ও কন্টিনিউ আমাকে ফোন করেই যেত। আরে আমি তোমাকে জানি না, চিনি না, দেখা করতে যাব কেন? হ্যালো ম্যাম, আমার নাম সাইরাস বাটলিওয়ালা, আমি আপনার সাথে দেখা করতে চাই। যা বলতে হয় এখানেই ফোনে বলো। ফোনে বলার মতো কথা যদি হতো তাহলে দেখা করার জন্য জোর করতাম না। দেখা করলে আপনারই লাভ হবে। আজ সন্ধ্যেবেলা হোটেলে আপনার জন্য অপেক্ষা করব। এক মিনিট। ও সবসময় আমাকে বলতো ও এমন কোনো একটা কথা জানতো যেটা আমি যদি জানতে পারতাম তাহলে আমার গোটা জীবনটা বদলে যেত। আর একদিন তো একটা কাণ্ডই করলো। ও আমাকে খুঁজতে খুঁজতে আমার স্বামীর দোকানে পৌঁছে গেছিল। তারপর ও ওখানে আমাদের ম্যানেজার রম্মানের সাক্ষাৎ পায় আর ওকে বলেছিল যে তোমার ম্যাডামকে চুপি চুপি বলো যে কাল সন্ধে 6টার সময় গোপাল হোটেলে গিয়ে যেন দেখা করি। আর আপনি গিয়েছিলেন ওখানে? রম্মানি যখন আমাকে মেসেজ দিল তখন শুনে আমি ভয় পেয়ে গেছিলাম জজ সাহেব। সেই জন্য
আমি ওর সাথে দেখা করতে গেছিলাম। আপনি যখন ওখানে গেলেন তো কার সঙ্গে দেখা হলো? কে ছিলেন সেই ব্যক্তি? উকিল বাবু, ওখানে ওর সাথে আমার দেখাই হয়নি। কেন এরকমটা? পরে ও আমাকে ফোন করে বলেছিল যে ওই কৈলাস আমার পিছু নিয়েছিল, সেই জন্যই ও সামনে আসতে পারেনি। তারপর তখন কি হলো? কখনো দেখা করতে পারিনি। যখনই আমি ওর সাথে দেখা করতে গেছি, ও সবসময় আমাকে পরে ফোন করে এটাই বলেছে যে তোমার ফাদার ইন ল তোমার পিছু নিয়েছিল, কৈলাস তোমার পিছু নিয়েছিল। জজ সাহেব, সত্যি তো এটাই যে ওই সাইরাস বাটলিওয়ালার সাথে আমার কখনো দেখাই হয়নি। ইয়নার, এই সময় আমি শ্রী সচিন রমানি বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। সচিন বাবু, নীলোফার দেবী কোনো সাইরাস বাটলিওয়ালার কথা বলছিলেন, যিনি আপনার সঙ্গে এসে দেখা করেছিলেন। তো কি হয়েছিল, কি বলেছিলেন উনি, একটু বিস্তারিতভাবে বলুন আমাদের। স্যার, যখন ওই লোকটা আমার কাছে এসে আমাকে বলল ম্যাডামকে গিয়ে বলতে সন্ধে 6টার সময় হোটেল গোপালে গিয়ে ওনার সঙ্গে দেখা করতে। তারপর কি করলেন আপনি? আরে বাবা, আমি আর তখন কি করব? যে কথাটা আমাকে উনি বললেন আমি গিয়ে ম্যাডামকে সেটাই বলে দিলাম। হ্যাঁ স্যার, তবে এই কথাটা আমি শুধুমাত্র ম্যাডামকেই বলেছি, আর কাউকে বলিনি। এটা খুব গোপন ব্যাপার ছিল না স্যার। ঘন্টা বাজলো। এই আদালত এই কেসের আগামী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। বরুণ, একটা ছোট কাজ রয়েছে তোর জন্য। যদি তুই এই কাজটা ঠিকভাবে করে ফেলতে পারিস তো ধরে নে যে এই মার্স ফার্নিচারওয়ালার কেসটা সমাধান হয়ে যাবে। আদালতের কাজ শুরু করা হোক। ইয়নার, এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মিস্টার সচিন রমানিকে কাঠগড়ায় ডাকার জন্য আরো একবার অনুমতি চাইব। কেন? তার মানে আপনি সচিন বাবুকে আবার ডেকে কিছু জিজ্ঞাসা করতে চান? এসব কি হচ্ছে? অনার প্রশ্নের পরে প্রশ্ন, তারিখের পর তারিখ। এই পাঠক বাবু কখনো কারো পার্সোনাল লাইফের ভেতরে চলে যাচ্ছেন, কখনো ঘোড়ার গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন, কখনো ঘোড়ার গাড়ির হেডলাইটের আলোতে এই কেসটাকে আলোকিত করতে চাইছেন। আমার তো মনে হয় কেরি সাহেব চাইছেন যে এই কেসটা যেন শেষ না হয়, অনেক দিন অবধি যেন এই কেসটা চলে, আরো অনেক সাক্ষ্য আসে, প্রমাণ আসে, গোল করে ঘোরে। আর আমি কনফিউজ হয়ে যাচ্ছি, এই কেসটা আসলে কি ছিল, মানে কি কেস ছিল এটা? আই এম সরি টু সে মিস্টার কেডি পাঠক, আপনি এই কেসের গোড়া পর্যন্ত পৌঁছতে পারছেন না। দেখুন, যদি আপনার কাছে এই কেস সম্পর্কিত কোনো উপযুক্ত প্রমাণ থাকে তাহলে আপনার বিতর্ক চালু রাখুন, তা না হলে এত দলিল শোনার পরে এই আদালত এই কেসের সিদ্ধান্ত শোনাতে বাধ্য হবে। ইয়নার, দেখুন, এই কেসটাকে যতটাই সরল মনে হচ্ছে ততটাই জটিল এটা। এই কারণে এই কেসটার একদম শিকড়ে পৌঁছতে একটু সমস্যা হচ্ছে। অসুবিধা তো হবেই, কারণ আই এম জয়সওয়াল আপনার সামনে দাঁড়িয়ে আছেন পাঠক বাবু। আপনি কি কেসটা সলভ করতে পেরেছেন নাকি আপনার আরো কোনো ডেট বা কিছু চাই? ইয়নার, আমি এই আদালতকে এ বিষয়ে বিশ্বস্ত করছি। যদি আমাকে একবার সচিন রমানি বাবুকে কাঠগড়ায় আনার জন্য অনুমতি দেওয়া হয় তো আমি আসল হত্যাকারীকে এই আদালতের সামনে এনে হাজির করাবই। অনুমতি দিলাম। হ্যাঁ, তো সচিন কেসওয়ানি না, না, না মানে স্যার, সচিন রামানি রামানি। মানে ওই রামানি আর কেসওয়ানি তো প্রায় একই রকম না, তাই? আরে হ্যাঁ রে বাবা, আমি সিন্ধি। বেশ ভালো মানুষ হয় এই প্রজাতির লোকজন। আপনার দাদু কোথাকার, মানে এখানে ওই সিন্ধে নাকি এখানে, মানে উনি কি কোথাকার মানুষ? বলছেন স্যার? এই তো এখানেই মুম্বাইতে জন্মেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর খুবই জাঁকজমক ভাবে পালন করেন আপনাদের ওই নববর্ষ। কবে জানো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বলুন। এই নববর্ষ আপনাদের? আরে বাবা, ব্যাপারটা হলো যে আমি এরকম উৎসব পালন করি না। না না, সেটাও ঠিক আছে, এমন কোনো কথা নেই তো, সব কটাকেই মানতে হবে। আর না, কিন্তু যেই মহিলারা উপবাস করেন যেদিন নিজের স্বামীর দীর্ঘায়ু কামনা করে, সেটা তো আপনি তো বিবাহিত নিশ্চয়ই, নাকি বিয়ে হয়নি? বিয়ে হয়েছে আপনার, সেটা জানেন তো? ওই দিনটাকে কি যেন বলা হয়? করবা চৌথ স্যার, করবা চৌথ। করবা চৌথ, হ্যাঁ। কমন সেন্স, কমন সেন্স। কারণ এটার মধ্যে কোনো মহাকাশ বিদ্যা তো নেই, এর উত্তর তো দেওয়াই যায়। ইওর অনার, এখানে কোনো কালচারাল প্রোগ্রাম তো হচ্ছে না যে পাঠক বাবু জিজ্ঞেস করছে নিউ ইয়ার কখন হয়, করবা চৌথ কখন হয়। প্লিজ কেউ আমাদের সিনিয়রকে একবার বোঝান যে এখানে একটা মার্ডার কেস সলভ করার চেষ্টা চলছে, আত্মারাম বাবুকে দোষী বলা হচ্ছে। তো প্লিজ আপনি কেসে আসুন এবং মক্কেলকে বাঁচানোর চেষ্টা করুন। ইওর অনার, আমি অনুরোধ করছি আদালতের কাছে, যদি আমাকে একটু সুযোগ দেওয়া হয় তো আমি মূল কথাতেই আসছি। অনুমতি দিলাম।
সচিন বাবু, আপনার কোনো আইডি কার্ড, আধার কার্ড, আরে বাবা আছে আছে, কেন থাকবে না? লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স? এই দেখুন স্যার, সচিন রামানি। আপনি আপনি এটা আপনি এটা কি করতে চাইছেন আপনি? সচিন রমানি। কেমন আছেন দাদা আপনি? সবকিছু ঠিক আছে তো? আর সবকিছু কেমন চলছে? এই সমস্ত কাজে কত টাকা খরচ করলে? না, আমার কিন্তু প্রশ্নের আপনি উত্তরটা এখনো দিচ্ছেন না। আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, উত্তর দিচ্ছেন না কিন্তু আপনি। আপনার মতো করেই বলছি আমি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক, আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আরে বাবা আমি সিন্ধি, আমি সিন্ধি রে বাবা। না না না, বুঝতে পারেননি আপনি। আমি আপনার ভাষায় কথা বলেছি, কিন্তু আপনি বুঝতে পারেননি। আপনি যেহেতু বুঝতে পারেননি, তার প্রমাণ এটা দাঁড়াচ্ছে যে আপনি কিন্তু সিন্ধি নন। আরে এতে কি এসে যায় যে উনি সিন্ধি নাকি বাঙালি নাকি উনি মারোয়াড়ি নাকি গুজরাটি নাকি নেপালি? তাতে এই কেসে কি এসে যায়? না না, এর আগেও আমি আপনাকে বলেছি জসপাল বাবু যে আপনার তো কোনো কিছুতেই কিছুই এসে যায় না, কিন্তু আমাদের সবার এসে যায়, কেননা একজন নির্দোষের প্রাণটা এখানে আটকে আছে। ইয়নার পার্থক্যটা এখানে সেটাই হচ্ছে যে একজন ব্যক্তি যিনি সিন্ধি নন, তিনি নিজেকে সিন্ধি সাজিয়ে সবার সামনে পেশ করছেন। সেটার পেছনে কি কারণ থাকতে পারে ভাই? না না, এখন কিন্তু বলবেন না যে আপনি সিন্ধি, কারণ গতবারের বক্তব্যে আপনি বলেছিলেন যে যেটা বলা উচিত ছিল আপনার, কিন্তু আপনি তখন বলেছিলেন কিন্তু অন্য কিছু, যেটা কিন্তু ভুল সিন্ধি ছিল। আর তারপর আলায় থারো মামলো থাই, সেটাকে আপনি বলেছিলেন মামলো থি। থি বললে তো সেটা গুজরাটি শব্দ হয়ে যাচ্ছে, কেননা এইমাত্র যখন আপনি আপনার আই কার্ড আমাকে দিচ্ছিলেন, আপনার ওয়ালেটে আমি সতুষ পেগম্বরের ছবি দেখলাম, যার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনি একজন পার্সি। আপনি একজন পার্সি, কিন্তু আপনি নিজেকে একজন সিন্ধি সাজিয়ে জগতের সামনে নিজেকে পেশ করছেন। কোনো ব্যক্তি এরকমটা কেন করবেন? আপনি পার্সি, এটার কোথাও এই মানে দাঁড়াচ্ছে না তো যে আপনার সম্পর্ক কোথাও না কোথাও, আপনার এই যোগাযোগ কোথাও না কোথাও যুক্ত রয়েছে মার্স ফার্নিচারওয়ালাদের সঙ্গে? ইয়নার, আমি আদালতে এটা বলতে চাইবো যে গতবার শুনানিতে ওনার বক্তব্য শুনে সিন্ধি ভাষা প্রয়োগের ক্ষেত্রে কিছু ভুল পেয়ে যখন আমার ওনার ওপর সন্দেহ হলো যে উনি সিন্ধি নন, অন্য কিছু, তো উনি সিন্ধি সাজার চেষ্টা কেন করলেন? আমি আমার সহায়কদের বললাম যে ওনার পিছু নিতে। আমার সহায়করা ওনাকে একটা পার্সি জায়গার মধ্যে যেতে দেখেন ইয়নার। সেই জায়গার কিছু ছবি আপনার টেবিলের উপর রাখা আছে অনার। আর তারপর যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম, তখন এটা জানতে পারলাম যে এই সিন্ধি বাবা জীবনের নাম সাইরাস বাটলিওয়ালা। আসলে অর্ডার অর্ডার, কোর্টের ডেকোরাম মেনটেন করা হোক। হ্যাঁ, আমি হলাম সাইরাস বাটলিওয়ালা। মার্জের সৎ ভাই, ওই ফিরদৌস ফার্নিচারওয়ালার অবৈধ সন্তান। এই ফিরদৌস ফার্নিচারওয়ালা 30 বছর আগে আমার মাকে ঠকিয়েছিল মাই লর্ড, তাকে ছেড়ে চলে যায়। সারা জীবন আমি এটাই জানতাম না আমার বাবাকে। মাই লর্ড, 4 বছর আগে আমার মা আমাকে বলেছেন যে ফিরদৌস ফার্নিচারওয়ালা আমার বাবা। তারপর আমার মা ডেথ হয়ে যায়। তার প্রতারণা আমি সহ্য করতে পারিনি মাই লর্ড, আর তারপর আমি মুম্বাইতে চলে এলাম নিজের অধিকার বুঝে নিতে। মিস্টার ফার্নিচারওয়ালা, আমি এখানে এই কারণে আসিনি যে তুমি আমাকে নিজের ছেলে বলে বুকে টেনে নাও। আমি এখানে নিজের অধিকার চাইতে এসেছি, আমার নিজের আর আমার মায়ের অধিকার। এই কে রে তুই? হ্যাঁ, তোর এত বড় ক্ষমতা যে তুই আমাকে এই সমস্ত জিজ্ঞাসা করছিস? আরে তুই কি জানিস এটা?
তোর আর তোর ওই মার জন্য আমি কি কি না করেছি জানিস? সেটা কি মনে নেই তোর? আছে, সব মনে আছে। আমি না খেতে পেয়ে মরবো আর মার্স তোমার প্রপার্টিতে এখানে আরাম করবে, এমন হতে পারে না। আমিও তোমার ছেলে, তোমার রক্ত। হ্যাঁ দেখো, তোমার প্রপার্টিতে আমারও কিন্তু সমান ভাগ চাই, বুঝেছো? বুঝে গেছি। এটা তুই নোস, তোর মার বদবুদ্ধি তোর মুখ দিয়ে এই সমস্ত কথা বলাচ্ছে। শোন, মন দিয়ে শুনে রাখ, আমার এই বিশাল সম্পত্তির একটা কানা কড়িও আমি তোকে দেবো না। আমার এই পুরো সম্পত্তি আমার একমাত্র সন্তান মার্সকেই দেবো। হ্যাঁ। আরে এভাবে কিভাবে মার্স পাবে একা? তুমিও শুনে রাখো, তুমি না আমাকে চেনো না ভালো করে। আমি এখানে আসবো, বারবার আসবো, আমার ভাগে সম্পত্তি আমি নেবই। সেদিন তো আমি সেখান থেকে ফিরে এসেছিলাম, কিন্তু আমি ডিসাইড করে নিয়েছিলাম মাই লর্ড যে ওই ফিরদৌস ফার্নিচারওয়ালাকে আমি কোনোভাবেই ছাড়বো না। হ্যাঁ, তুই আবার এখানে এসেছিস? এসে গেছি, আর আমি বারবার আসবো। আর যতদিন না আমি আমার ভাগটা বুঝে নিচ্ছি ততদিন আমি এখানে আসবই। আমি জানতাম যে তুই বারবার এইভাবেই আমাকে বিরক্ত করবি, এই জন্য আমি ফুল প্রুফ উইল বানিয়েছি। আমার মৃত্যুর পর আমার সম্পত্তি, আমার টাকা পয়সা সবকিছু আমার একমাত্র সন্তান মার্জি পাবে। আরে আমি এমন হতেই দেব না। আরে তোর ওই উইলটা কেন আমি পুড়িয়ে ছাই করে দেব। আরে পেলে তো জ্বালিয়ে ছারখার করবি। আমি ওটা এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছি যে তুই কেন যমরাজও খুঁজে পাবে না। কোথায় লুকিয়েছিস উইলটা? না, বলবো না। কোথায় লুকিয়েছিস উইলটা বল। ফার্নিচারওয়ালা কোথায় লুকিয়েছিস বল তাড়াতাড়ি আমায়। বলবো না, ছাড়, বলবোই না। আর তারপরই আমার প্রতারক বাবার মৃত্যু হয়। ওই উইলের রহস্যই রয়ে গেছে মাই লর্ড। কিন্তু ততক্ষণে আমি জেনে গেছিলাম মাই লর্ড যে মার্স ওই উইলের ব্যাপারে এখনো পর্যন্ত কিচ্ছু জানে না। এটা তো বিল একটা। তখন আমি ভাবলাম এর আগে ওই উইলটা মার্সের হাতে পড়ে যায়, আমি উইলটাকে জ্বালিয়েই দেব। সেই জন্য আমি মার্সের দোকানে কাজে ঢুকেছিলাম। আমার নাম আমি সচিন রামানি রেখেছিলাম, যাতে কেউ না আমার ওপর সন্দেহ করে। ওর সাথে ভালো সম্পর্ক হয়, আমি ওর কনফিডেন্স জিতে নিই। আর তারপর আমি ওই উইলটাকে খোঁজা শুরু করে দিই। আরে তুই যা, নিজের কাজ কর গিয়ে যা। ঠিক আছে স্যার। আরে শোন না, আরে এদিকে আয়, এদিকে আয়। আরে এদিকে আয় না, আয় আয়। এটা রাখ। আরে ভালোবেসে দিচ্ছি, রাখ। আচ্ছা একটা কথা বলতো, এই তুই মার্জের বাবাকে দোকানে কখনো কিছু লুকোতে দেখেছিলিস? এই কখনো সখনো? হ্যাঁ, একবার ওই ভিক্টোরিয়া ল্যাম্পের মধ্যে কিছু লুকাচ্ছিল। আরে বাবা, কি লুকোচ্ছিল বলতো? আমার মনে হয়েছিল বুড়োটা পয়সা লুকোচ্ছে। যখন ল্যাম্পের কভারটা খুলে দেখলাম, ওর মধ্যে কিচ্ছু পেলাম না আমি। একটা চাবি ছিল, মাথা গরম হয়ে গেছিল আমার। চাবি? তখন আমার মন একেবারে ভেঙে গেল। যে কাজের জন্য আমি এখানে এসেছি সেটা 12টা বেজে গেল, একেবারে ফিনিশ। কিন্তু তারপর সেদিন আত্মারাম দোকানে এসেছিল। ভগবানের দিব্যি বলছি সাহেব, যদি এই ভিক্টোরিয়াগুলো আমার না হয় তাহলে এটা আমি কারোর হতে দেব না। তাতে কোনো ব্যাপার না ভাই। মনে আছে টাকা নেওয়ার সময় 3টে ভিক্টোরিয়া তুমি আমার কাছে বন্ধক রেখেছিলে, সেই স্ট্যাম্প এগ্রিমেন্টটা আমার কাছে আছে। এবারে এই 3টে ভিক্টোরিয়া আমার হয়ে গেছে। চল যাই এখান থেকে। কিন্তু সাহেব, একটা কথা মনে রাখবেন, যদি এই ভিক্টোরিয়া আমার না হয় তাহলে এটা আমি কোনোদিন কারোর হতে দেব না। আমার এই 3টে ভিক্টোরিয়ার সঙ্গে সঙ্গে আপনার দোকানেও আমি আগুন লাগিয়ে দেবার সবকিছু ধুলিস্যাৎ করে দেব। মনে রাখবেন সাহেব। মার্স ফার্নিচারওয়ালা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি একটা প্ল্যান বানালাম। দেখ ভাই, তোকে একটা কাজের জন্য আমি এখানে ডেকেছি। কি কাজ সাহেব? এই নে 50,000 টাকা। 50,000? কেন স্যার? আরে তোর জন্য, তোর কাছে রাখ, এটা রাখ রাখ। আপনি আমার ওপর এত ভালোবাসা দেখাচ্ছেন যে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলুন তো? মার্চ ফার্নিচারওয়ালার দোকানে তোকে আগুন লাগাতে হবে। কি বলছেন স্যার?
দোকানে আগুন লাগিয়ে দেবো। আরে তোর কি আরো টাকা চাই? তাহলে আরো দেবো। কিন্তু স্যার কিসের জন্য আগুন লাগাবো? আরে অনেক বড় গল্প। আরে যে জিনিসটার জন্য আমি এখানে এসেছিলাম না, সেই জিনিসটাই এই দোকানে নেই। তাই আমার কাছে ওই দোকানটার কোনো মূল্য নেই। তুই এক কাজ কর ভাই, ওই দোকানটায় আগুন লাগিয়ে দে। ঠিক আছে স্যার, আপনার কাজ হয়ে যাবে। হে ভগবান, বাঁচাও 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 বাঁচাও। আর তারপর ওই চন্দন আমার পক্ষে খুব বিপজ্জনক হয়ে উঠেছিল। কেননা এই কেডি স্যার তার কাছে পৌঁছে গেছিল। সাইরাস বাবু, আপনার এই বিষয়গুলোকে আমরা সম্মান জানাচ্ছি, কিন্তু যে পদ্ধতিটা আপনি অবলম্বন করলেন সেটা অবৈধ ছিল, বেআইনি যাকে বলে। এই আই কার্ডটা রাখুন। এবার জেল থেকে বেরিয়ে আসার পর আপনি আপনার নিজের নামে এগুলো বানিয়ে নেবেন। আবার দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষীদের সাক্ষ্য আর প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সচিন রমানি আর সাইরাস বাটলিওয়ালাই মর্জ ফার্নিচারওয়ালার মৃত্যুর জন্য দায়ী। তাই এই আদালত ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী সচিন রমানিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিচ্ছে আর আত্মারামকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। ধন্যবাদ সাহেব। The case is closed. পাঠক সাহেব, কিছু না কিছু তো বলবেন আপনি, বলুন। আসলে আমি সিন্ধি ভাষাটা ঠিক আয়ত্ত করতে পারিনি, সেই জন্য কেসটা হেরে গেছি। তাছাড়া আমি আপনাকে বলতে চাই যে জিত কে হারনে वाले को बाजीगर कहते हैं। না 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 না, হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं। কি জসওয়াল, 3 মাসের মধ্যে অন্ততপক্ষে ডায়লগগুলো তো মুখস্থ করে ফেলতে পারতে। কি অদ্ভুত মানুষ ইনি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.